এর বাইরেও আরো কিছু স্পেসিফিক অবজেক্টিভ আছে, যে অবজেক্টিভ গুলো আসলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এবং সেগুলা অ্যাকমপ্লিশ যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের আলটিমেট যে টার্গেট কৃষকদের উন্নয়ন করা, সেটা কিন্তু ফুলফিল হবে। তো এই জন্য আজকের ক্লাসে আমরা অবজেক্টিভ নিয়ে একটু আলোচনা করব। তবে তার আগে, অবজেক্টিভ এই শব্দটা আমি মনে করি তোমরা এমনি হয়তোবা ওয়ার্ডটা দেখেছো, বাট তোমরা মানে একাডেমিক ভাবে মানে কোন এই ওয়ার্ডটা কোন শুনেছো কিনা? তোমাদের যেমন সম্ভবত রুরাল সোশিওলজি পড়িয়েছে, আমি জানি না সেখানে এই টার্মটা আসছে কিনা। তোমরা কি কেউ জানো অবজেক্টিভ বলতে আসলে কি বুঝি আমরা, বা তোমরা আগে শুনেছো? স্যার উদ্দেশ্য, মানে কোনো একটা স্টাডি করার উদ্দেশ্যটা অবশ্যই এরকমই উদ্দেশ্য। স্টাডি করলে তার আউটকামস কি আসতে পারে? আউটকামস কি আসতে পারে, ফাইন, গুড, কাছাকাছি আর কি। যাই হোক, আমি আর ওদিকে না যেয়ে আমি সরাসরি একটু বলি। দুটি টার্ম সাধারণত আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন আমরা যখন বিভিন্ন প্রজেক্ট সাবমিট করি, প্রজেক্ট পাওয়ার জন্য আমরা অ্যাপ্লাই করি, আমরা যে রিসার্চ প্রপোজাল যখন আমরা ডেভেলপ করি, তখন কিন্তু আমরা আমাদের অবশ্যই এখানে লিখতে হয় যে আমার গোল কি অথবা এইম কি, আর এবং সাথে সাথে আমার অবজেক্টিভ কি, মানে সেই গোলে রিচ করতে গিয়ে আমরা কি কি অবজেক্টিভ আমি রাখলাম আমার এই প্রপোজালে, সেগুলো রাখতে হয়। ইভেন তোমরাও যখন মাস্টার্স থিসিস করবে, অবশ্যই তোমাকে এটা রাখতে হবে। একই সাথে ইন ফিউচার যে কোনো জবে যাও না কেন, তোমাকে হয়তো রিসার্চ করতে হবে, অথবা কোনো তোমার রিপোর্ট জমা দিতে হবে। তো প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে কিন্তু এই অবজেক্টিভ বা গোল, এই বিষয়গুলো তোমাকে সবসময় রাখতে হয়। তো এটা বোঝা আসলে খুব গুরুত্বপূর্ণ, এই টার্ম দুটো আর কি। তুমি এরপরে যখন যে কোনো জবে যাবো, মানে তোমাকে এগুলো নিতেই হবে। হ্যাঁ, তোমার অবজেক্টিভ কি, তোমার গোল কি, এগুলো রাখতেই হবে। তো আমরা একটু এভাবে একটু যদি বুঝি, গোল গোল আমরা একটা ফুটবল মাঠকে যদি আমরা চিন্তা করি, ফুটবল ফুটবল মাঠ, তো ফুটবল আসলে আলটিমেট টার্গেটটা কি? দুইটা টিম ফুটবল খেলে, তাই না? আলটিমেট টার্গেটটা কি, কি পেতে চাই আমরা সেখানে? আছে নাকি ফুটবলার কেউ এখানে এই গ্রুপে? ডাই হার্ড ফ্যান মেসি রোনালদোর আছে নাকি? জি স্যার, আছি স্যার। আয়ান কার ফ্যান? রায়ান কার ফ্যান? মেসি না রোনালদো নাকি? CR7। CR7, ওয়াও, গ্রেট। সাথে সাথে মেসির একজন ভক্ত ভিতরে জ্বলবে যে আসলে কি বলে, আছে নাকি মেসির ভক্ত এখানে? ইয়েস স্যার। কে? আশরাফুল রাফি, আসরাউল আসরাফুল রাফি মেসির ডাইহার্ড ফ্যান নাকি? বলতে পারেন স্যার। আচ্ছা, তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এই যে ফুটবল তো আমরা রাত জেগে খেলা দেখি, বা আমরা নিজেরাও খেলি, বা তোমরাও খেলো, মেয়েরা হয়তো দেখে, আমি জানি না তারা খেলে কিনা। এখন বিষয়টা হচ্ছে আলটিমেট টার্গেটটা কি ফুটবলে? গোল দেয়া নাকি? ট্রফি জয় করা স্যার। ঠিক আছে, গোল বারের মধ্যে বল তো কেন? আমরা যদি গোল বারের মধ্যে বল দেবো না, কে যেন একটা বলছে, হাফসা সম্ভবত। জি স্যার। আমরা যখন ফুটবল খেলি, আমাদের টার্গেটটাই হচ্ছে গোল বারের মধ্যে একটা বল দেয়া এবং সে বেশি দেয়া, যাতে করে আমি যেতে। তো আলটিমেট এটাকে দেখো, ফুটবল আমরা খেলছি 22 জন প্লেয়ার, রেফারি সহ, অথবা রেফারি লাইন্সম্যান সহ 23 জন, 24-25 জন এরকম হয়। তো এখন কথা হচ্ছে যে আলটিমেট ওখানে টার্গেটটা হচ্ছে গোল দেয়া। এখন সেই গোলটা দিতে গিয়ে, গোলটা তো এমনি এমনি হবে না যে দুইজন গোলকিপার দাঁড়াইলো, একটা বল মাঝখানে রইলো, আমি একটা টাচ করলাম গোল হয়ে গেল, বা আমি একটা টাচ করলাম গোল হয়ে গেল, তা কিন্তু নয়। তাহলে গোল করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে টিম সাজাতে হবে একটা, না? টিম, আমার গোলকিপার রাখবো, তারপর আমার ডিফেন্ডার রাখবো, তারপরে মিডফিল্ডারে কে কে থাকবে, অ্যাটাকিং এ বা স্ট্রাইকে কে থাকবে, এইভাবে কিন্তু মানে টিম প্ল্যান করতে হয়, তাই না? তারপরে কি করতে হয় আমাকে, তোমার ওই মানে আমার স্ট্র্যাটেজি সাজাতে আমার কিভাবে খেলবো, তাই না? আমরা ওয়ান টাচে খেলবো, নাকি বেশি ড্রিবলিং করবো, নাকি বিগ শটে গোল দেবো? টিম প্ল্যান মানে স্ট্র্যাটেজি আমাকে করতে হয়, তাই না? তো যখন আমরা এগুলো ইমপ্লিমেন্ট করব, আমরা যে টিম প্ল্যান করলাম, তারপরে স্ট্র্যাটেজি করলাম, করার পরে আলটিমেটলি যদি আমরা ভালো খেলতে পারি, সেটা মানে সাকসেসফুলি করতে পারি আমাদের প্ল্যান অনুযায়ী, তাহলে কিন্তু একটা মানে গোলে বল জড়ানো সম্ভব, তাই না? এটাই তো নাকি? তাহলে আমরা যদি এই ফুটবল মাঠটাকে আমরা এখন এখানে নিয়ে আসি আমাদের লাইফে বা আমাদের এক্সটেনশনের ক্ষেত্রে, ইভেন আমরা তোমাদেরকে দিয়ে একটু এক্সাম্পল দিই একটু পরে, তাহলে এখানে গোলটা কি মিন করে? গোলটা হচ্ছে আমার আলটিমেট টার্গেট বা ডেস্টিনেশন, তাই না? আর সেই গোলটা পেতে গিয়ে, গোলটাকে রিচ করতে গিয়ে আমরা যে কতগুলো স্পেসিফিক অ্যাক্টিভিটিস করে থাকি, স্ট্র্যাটেজিস ফলো করে থাকি,
এবং যেগুলোকে না করলেই কিন্তু হবে না সেটাকে বলছি আমরা অবজেক্টিভ। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? আমি যা বললাম আর কি, গোলটা হচ্ছে আমার আলটিমেট ডেস্টিনেশন, আর সেই ডেস্টিনেশন রিচ করতে গিয়ে আমি যে কাজগুলো করে থাকি এবং যে কাজগুলো না করলে আমি সেই গোল রিচ করতে পারবো না আর কি, সেটাকে বলছি আমরা অবজেক্টিভস। আমি আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল তো তোমাদেরকে নিয়ে। তোমরা এখন লেভেল 2 সেমিস্টার 2 তে পড়ছো। যখন তোমরা ইউনিভার্সিটিতে লেভেল 1 সেমিস্টার 1 এ ভর্তি হও, আলটিমেট টার্গেটটা কি থাকে? লেভেল 4 সেমিস্টার 2 কমপ্লিট করে একটা সার্টিফিকেট, ডিগ্রি অ্যাচিভ করা, তাই না? একটা ডিগ্রি পাওয়া, তাই তো? তো তোমরা কি এখানে ডিগ্রি পাওয়ার জন্যই তো মোটামুটি আপাতত, মানে যদি সার্বিকভাবে চিন্তা করি, একটা ডিগ্রি নেওয়ার জন্য তোমরা ক্লাস করছো, এই ডিগ্রিটা যদি হয় তোমার গোল, আলটিমেট টার্গেট, এখন তাহলে অবজেক্টিভ কি হবে? আমরা যদি ব্রডলি অবজেক্টিভ চিন্তা করি, একটা হচ্ছে তোমার যে কমপ্লিশন অফ লেভেল 1 সেমিস্টার, লেভেল 1, আমরা যদি আরো মানে একটা ব্রডলি চিন্তা করি, চারটা লেভেল হবে, চারটা অবজেক্টিভ নেই। একটা হচ্ছে তোমার কমপ্লিশন অফ লেভেল 1, কমপ্লিশন অফ লেভেল 2, লেভেল 3, লেভেল 4, তাই না? তাহলে এই চারটাকে আমরা বলতে পারি ব্রড অবজেক্টিভ। তাহলে কিসের জন্য সেই চারটা অবজেক্টিভ হলো? তোমার এই ডিগ্রি পাওয়ার ক্ষেত্রে। এখন দেখো, এই চারটার মধ্যে যে কোনো একটা যদি তুমি বাদ দাও, ধরো তুমি লেভেল, যেমন ছোট আমরা যখন গ্রামে পড়াশোনা করতাম, তো ছোট 1 পড়তাম, বড় 1 পড়তাম, বা কেউ কেউ দেখা যাচ্ছে ছোট 1 বড় 1 না পড়ে সরাসরি ক্লাস 2 তে উঠে গেছে, এরকম মানে হয়ে গেছে। সরাসরি কেউ একবারে ক্লাস 4 এ 5 এ চলে গেছে। এটা আগে হইতো, এখন হয় না হয়তো, বা এটা আমাদের সময় হইতো আর কি। তো এই যে তোমরা যদি লেভেল 1 বা লেভেল 2 যে কোনো একটা বাদ দিয়ে লেভেল 1, তারপর লেভেল 3, লেভেল 4, তাহলে কি সম্ভব আসলে ডিগ্রিতে পাওয়া? সম্ভব নয় কিন্তু, তাই না? তো দেখো, এখানে অবজেক্টিভস এর গুরুত্ব হচ্ছে এটাই, যে তুমি একটা গোল সেট করবে, সেই গোলটাকে রিচ করতে গিয়ে তোমার এই কাজগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে, তোমাকে তোমাকে অ্যাচিভ করতে হবে, তাহলে না তুমি তোমার গোলটা পৌঁছাবে। আমার মনে হয় আমি যতটুকু বোঝালাম অবজেক্টিভ এবং গোল সম্পর্কে, তোমরা বুঝতে পেরেছো কিনা? যে কোনো একজন একটু বলো। জি স্যার, পারছি। আকি, তাহলে তুমি তোমার মতো করে একটু বলো, আমি যা বুঝাইলাম। স্যার অবজেক্টিভ আমাদের বই একটা ছিল, যখন আমরা 9 10 এ পড়তাম, ওখানে একটা সিঁড়ি দিয়ে বোঝাইছিল যে একটা বিল্ডিং এর যদি পুরোটা সিঁড়ি হয়, তাহলে সিঁড়িটার প্রত্যেকটা ধাপ হচ্ছে অবজেক্টিভ, আর পুরো সিঁড়িটা যখন আমরা পার করবো ওটা হচ্ছে গোল। একদম। কোথায় শিখেছো তোমরা এটা? স্যার ক্লাস 9 10 এ ছিল, শারীরিক শিক্ষা বই। শারীরিক শিক্ষায়? ওয়াও, সুন্দর তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তাহলে তো মোটামুটি তোমার বুঝে গেছে আর কি। থ্যাংক ইউ। ওকে, এই কথাগুলোই আমি এখানে আর বলছি না, যে এই কথাগুলো মোটামুটি এখানে বলা আছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গোল এবং অবজেক্টিভস এর মধ্যে আরেকটা বেসিক যদি পার্থক্য করি, গোলটা হচ্ছে মোটামুটি একটু জেনারেল, এবং অবজেক্টিভটা হবে স্পেসিফিক হতে হবে কিন্তু, এবং সেটাকে বলছি আমরা অ্যাচিভেবল হতে হবে। আমরা এটাকে একটা টার্ম দেই, আমরা বলি স্মার্ট। তোমরা যে স্মার্ট বলো, ওই একই স্মার্ট, একই মানে স্পেলিং, একই ওয়ার্ড। তো স্মার্ট বলতে আসলে আমরা এখানে কি বোঝাতে চাই? এসটা হচ্ছে তোমার স্পেসিফিক, এমটা হচ্ছে মেজারেবল, যেটাকে আমরা মেজার করতে পারি। একদম স্পেসিফিক হতে হবে, একদম মেজারেবল হতে হবে। তারপরে এ হচ্ছে কি অ্যাটেইনেবল, অ্যাচিভেবল বা অ্যাটেইনেবল, যাই বলেন এগুলো মেজার করা যাবে এবং সেটাকে অ্যাচিভ করা যাবে উইদিন টাইম ফ্রেম। আমরা হয়তো বা ধরো যে 1 বছরের জন্য একটা কাজ করব, এমন একটা অবজেক্টিভ মানে সাজাবো, সেট করবো, যাতে 1 বছরের মধ্যে আমরা সেটা করতে পারি, অ্যাচিভ করতে পারি। তাহলে স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল। আর কি? আর হচ্ছে তোমার রেশনাল। রেশনাল হতে হবে, দ্যাট মিন্স রিয়েল হতে হবে, প্র্যাগম্যাটিক হতে হবে। আমরা অলিক চিন্তা মানে করলে হবে না নাকি, এটাকে বলছি আমরা রেশনাল, এবং টাইম বাউন্ড বা টাইমলি, অর্থাৎ একটা টাইম ফ্রেমের মধ্যে আমাকে সেটা কমপ্লিট করতে হবে। যেমন তোমার তোমার ইয়ার ক্ষেত্রে বলি, যদি বলি যে কমপ্লিশন অফ লেভেল 2, তাহলে তোমার 1 বছরের একটা প্রোগ্রাম, তাই না? 2টা সেমিস্টার, 1 বছর, তো 1 বছরের মধ্যেই কিন্তু তোমাকে এটা কমপ্লিট করতে হবে। তুমি যদি না মনে 2 বছরের জন্য আমি 2 বছর ধরে লেভেল 2 কমপ্লিট করবো, এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। তো এই জন্যই আমরা অবজেক্টিভ বলি স্মার্ট, স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, অ্যাচিভেবল হতে হবে, রেশনাল হতে হবে, টাইমলি হতে হবে, টাইম বাউন্ড হতে হবে। ওকে, যাই হোক, আলটিমেট বা ফান্ডামেন্টাল অফ দ্য অবজেক্টিভ বিভিন্ন ভাবে ভাগ করা যায়। এভাবেই বলি যে ফান্ডামেন্টাল অবজেক্টিভ অফ স্টুডেন্ট ইজ টু ডেভেলপ রুরাল পিপল ইকোনমিক্যালি,
সোশ্যালি and কালচারালি বাই মিনস অফ এডুকেশন। সো দেখো তিনটা ডাইমেনশন যদি আমরা চিন্তা করি, একদম ফান্ডামেন্টাল যদি আমরা অবজেক্টিভ চিন্তা করি কি আমাদের ফার্মিং যে কমিউনিটি আছে তাদের আমরা ইকোনমিক্যালি ডেভেলপ করতে চাই, তারপর তাদেরকে আমরা সোশ্যালি ডেভেলপ করতে চাই। শুধু টাকা পয়সা থাকলেই হবে না, মানুষের সাথে মিশতে হবে, মানুষের সাথে ইন্টারপার্সোনাল যে রিলেশনশিপ আছে সেটার দিকেও কিন্তু আমরা কাজ করার চেষ্টা করব। একই সাথে কালচারালি বাই মিনস অফ এডুকেশন যে কালচারাল যে গুলো আছে সেগুলো থেকে উতরিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে সময়ের সাথে নিয়ে যাওয়ার জন্য। কালচারাল all member from the prevention with all members to deny the introduction. কি অন্য পড়াশোনা করছে নাকি চাকরি করবে শর্টেজ হয়ে যাবে, তা আলটিমেটলি কিন্তু আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা বলছি সেটা কিন্তু হবে না, লং লাস্টিং যেটা সেগুলো হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই তোমার এক্সটেনশন অফিসার আছে, তারা ওয়াইসলি সেটা করবে। আমি বলছি না যে সবাইকেই এই ধারণাটা দেবে। ধরো কথার কথা একটু যে জমিগুলো একটু উঁচু, হয়তো পানির অভাব যদি হয়, ধান চাষ করা আসলে একটু কঠিন, সেক্ষেত্রে তারা সবজি চাষ করবে, খুবই স্বাভাবিক। বা যে জমিগুলো একটু নিচু, যথেষ্ট পানি আছে, তো সেখানে হয়তো বা কৃষকরা ধান চাষ করে বাট যে ভ্যারাইটি চাষ করে সেটা প্রোডাকশন কম, সেক্ষেত্রে কি করবে এক্সটেনশন অফিসাররা যে আপনারা এই ভ্যারাইটিটি চাষ করেন, তাই না? এই ভ্যারাইটি চাষ করে হয়তো আপনার প্রোডাকশন বেড়ে যাবে। তোমরা জানো যে ব্রি যে আমার অর্গানাইজেশনটা আছে, সেই ব্রিতে মোটামুটি এখন পর্যন্ত আমার জানা মতো 84 কি 85 এরকম ভ্যারাইটি চলে আসছে। বাট ফিল্ড পর্যায়ে তুমি তোমার আশেপাশে গ্রামে খবর নিও, ফিল্ড পর্যায়ে দেখবা যে মাত্র 4 থেকে 5টা ভ্যারাইটি কিন্তু আছে। যেমন আমি বলি যে কি বলে বিধান 28, 29 আছে, 14টা আছে, 11 আছে এরকম, হ্যাঁ, আর উপরে বোধহয় 52 কি 51 এরকম কিছুটা আছে। তো এই যে দেখো এতগুলো ভ্যারাইটির মধ্যে মাত্র 2-3টে ভ্যারাইটি আছে, অন্যান্য গুলো হয়তো কোনো সমস্যা আছে। যাই হোক, আমার কথা হচ্ছে যে স্যার হ্যাঁ বলো। বলতেছিলাম মুক্তাগাছা বা ওই রিলেটেড রিজিয়নের যে এক্সাম্পলটা স্যার আপনি বললেন, তো ওই রিজিয়নের স্যার যে ফিশারিজ যে তারা যে ডেভেলপ করছে, ওইটা তো স্যার সে কৃষক নিজে তো করার মানে সম্ভাবনা খুবই কম। হয়তো তাকেও স্যার ইনফ্লুয়েন্স করা হয়েছে ডি থেকেই, কারণ স্যার আমরা যতটুকু জানি আমাদের বাংলাদেশের কৃষকরা একটা নতুন টেকনোলজি মানে অ্যাবজর্ব করবে, এটা খুবই টাফ স্যার, নিতে চায় না। তাহলে স্যার ঠিক আছে, একেবারে শাফিন, তুমি চমৎকার প্রশ্ন তুমি করেছো। আমি একটু বলি যে বাংলাদেশে কৃষকরা তোমাদের আমরা বোধহয় লেভেল 3-1 তোমাদের পড়াবো। তো সেটা হচ্ছে আমরা যে অ্যাডপশন রেট বা অ্যাডপশন ক্যাটাগরিজ আমরা বা ইনোভেটর ক্যাটাগরিজ বলি আর কি, 5 ধরনের কৃষক মোটামুটি পাওয়া যায়। হ্যাঁ, তো এর মধ্যে আমরা যেটাকে বলছি যে ইনোভেটর টাইপ, মানে একদম পাইলেই সাথে সাথে নিয়ে নেয়, এরকম খুব কম, মাত্র 5% ফার্মার্স কিন্তু এই টাইপ। আর ম্যাক্সিমামটা হচ্ছে এর পরের ক্যাটাগরিতে পড়ে। তো তুমি যে কথাটা বললা যে যে ট্রান্সফরমেশনটা হয়েছিল ক্রপ এগ্রিকালচার টু ফিশারিজ, এটা হয়তো বা কেউ ইনফ্লুয়েন্স করেছে। ইয়েস, ইনফ্লুয়েন্সটা বিভিন্ন ভাবে হতে পারে। এখানে ডিএই সাধারণত ইনফ্লুয়েন্স করবে না। কি কারণে জানো? ডিএই যেহেতু ক্রপ এগ্রিকালচার নিয়ে কাজ করে, তারা চাইবে ক্রপ প্রোডাকশন এটা বাড়তে। সেখানে ইনফ্লুয়েন্স হতে পারে ডফ যেটা ডিওএফ যেটা ফিশারিজ সেক্টর যেটা, তাদের ইনফ্লুয়েন্স থাকতে পারে এবং তারা অবশ্যই চাইবে তাদের পুকুর বাড়ি বেড়ে যায়, মাছের প্রোডাকশন বাড়বে। এটা তাদের টার্গেট, এটা প্রফেশনালি তাদের টার্গেট, ডিএর টার্গেট ক্রপ এগ্রিকালচার বাড়ানো। হাউএভার আমি যেটা বলছিলাম যে কৃষকরা কখন নতুন টেকনোলজি গ্রহণ করবে, যখন দেখবেন সেটার প্রফিটটা ভিজিবল। এখন তুমি তোমার চিন্তা করো, তুমি একজন কৃষক যেটা কিনা ধান করো এবং তোমার পাশে আরেকটা ফিল্ড, একটা পুকুর আছে, একজন কৃষক যেটা কিনা মাছ করে। তুমি কম্পেয়ারটা নিজের চোখে, মানে তোমার যে প্রফিট যে কম্পারিজনটা নিজের চোখে কিন্তু বুঝতে পারবা যে তুমি 1 বিঘা জমিতে ধান চাষ করে করলা হলো ধরো 15 টন বা এরকম একটা ধান পাইলা, কিন্তু ওই পাশের এক পুকুরে একই সময়ে তুমি হয়তো বা কিছু মাছ আসছে, 5-6 মাসে দেখা গেছে যে তারা তুমি পাইলা 50,000 টাকা লাভ, আর সে পাইলো তোমার কত 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা লাভ। তাহলে দেখছো এখানে মানে মানে সবচেয়ে বড় মানে ইনফ্লুয়েন্সিং ড্রাইভার কোনটা হবে, এখানে তো তার এই যে ইকোনমিক বেনিফিটটা। সো নট নেসেসারিলি যে মুক্তাগাছা কৃষকদেরকে ডি বা ডিওএফ তারাই ইনফ্লুয়েন্স করেছে, বাট তারা নিজেরাও ইনফ্লুয়েন্সড হতে পারে অন্যান্য ফার্মারদেরকে দেখে, যে তাদের বেনিফিটটা বেশি হচ্ছে দেখে উঠতে পারে। স্যার এই ক্ষেত্রে কি কোনো মানে সিস্টেম আছে যে মানে
দুইটা ফিশারিজ বা অন্য লাইফ স্টক সবকিছু মিলে এগ্রিকালচার মিলে যে একটা এলাকায় এতটুক পরিমাণ আমার মানে আলাদা আলাদা করে বরাদ্দ করা আছে কিনা, এরকম কোন সিস্টেম বাংলাদেশে আছে? আচ্ছা না, আমার জানার মতে এরকম কোনো এখনো কিছু নাই যে একটা এলাকায় কতটুকু থাকতে পারবে, তবে ইন ফিউচার হয়তো বা সেটা করতে হতেও পারে, আমি জানি না। ওই তো এরকম যদি মানে সরকার থেকে একটা নীতিমালা থাকে বা মানে আমাদের একটা পরিকল্পনা থাকে যে এরকম ভাবে আর কি করা হবে, তাহলে তো এই প্রবলেম গুলো থেকে বের হওয়া যায়। আচ্ছা, আমি এখনো এটাকে প্রবলেম বলছি না এখন পর্যন্ত, মানে যদি আজকে কথা চিন্তা করি আজকে পর্যন্ত এখনো প্রবলেম বলছি না, বাট এই ট্রেন্ডটা যদি চলতে থাকে তবে ইন ফিউচার সেটা প্রবলেমে পরিণত হবে। এবং সেক্ষেত্রে এটা একটা রিসার্চেরও বিষয় যে আসলে আমরা কিভাবে সেটাকে একটা ব্যালেন্সড করতে পারি, সেটা একটা রিসার্চের বিষয়। যাই হোক, তোমরা একেবারে একটি খামার প্রজেক্টের কথা যদি একটু চিন্তা করো, সেখানে কিন্তু মোটামুটি ব্যালেন্সড ওয়েতেই বলা হয়েছে যে একটা খামারে শুধু ধানের জমি থাকবে, সাথে সাথে একটা পুকুর থাকবে, সাথে সাথে লাইভ স্টকও থাকবে, সবকিছু মিলে একটা একটা খামার হবে আর কি। যাই হোক, এটা হয়তো বা একটা ডিবেটের বিষয় বা ইয়ার বিষয়, নির্দিষ্ট যায় না কোন দিকে যাবে, হয়তো বা গবেষণা করে যদি কোনো পলিসি দিয়ে দেয়। এবং তুমি যেটা বলছো স্যার, রাজশাহীর এই দুর্গাপুর, পবা থানা, তারপরে বাগমারা থানা, এগুলোতে অনেক বেশি পুকুর হয়ে গেছিল তো স্যার, এখন পুকুর খোঁড়া বন্ধ পুরা। আপনার কৃষি জমিগুলা ডুবে যায় বর্ষার সময়, ধান হয় না একটা সিজন, ওই জন্য স্যার এখন পুকুর খোঁড়া একদম টোটালি সরকারি ভাবে নিষিদ্ধ। এই তো, তাহলে হাফসা মনে হয় আনসারটা পেয়ে গেছে, ফিজা বললো সুন্দর করে। দেখো তাহলে কিন্তু এটা নেগেটিভ ট্রেন্ড, মানে আমরা যদি একটা কাজ খুব বেশি করি। আর আমার একটা প্রবলেম কি জানো, তুমি যদি একটা ধরো ধান থেকে তুমি যদি অন্য ক্রপে যাও, ধরো তুমি ভেজিটেবলসে যাচ্ছ, ধান থেকে তুমি মেইজে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তুমি আবার ধানে ফিরে আসাটা খুব সহজ, তাই না? যেহেতু তোমার মানে খুব বড় ট্রান্সফরমেশন হচ্ছে তোমার জমিটা। বাট তুমি যদি ধান থেকে একবার পুকুরে যাও, তাহলে কিন্তু এর মানে মানে ফিরে আসাটা, ধানি জমিতে ফিরে আসাটা কোয়াইট ইম্পসিবল। কারণ পুকুর দেশে অনেক অনেক গভীরে নিতে হয়, অনেক গভীর করে ডিগ করতে, তাই না? সেখানে আবার মাটি ভরাট করে ওই পর্যায়ে নিয়ে আসাটা এটা কষ্ট সময়, মানে অনেক টাকা পয়সার একটা বিষয়। একই সাথে তুমি আগের ফার্টিলিটি দিয়েও হয়তো বা নাও পেতে পারো। সো এটা কিন্তু একটু মানে অনেক বড় ট্রান্সফরমেশন। সেই জন্য আমার মনে হয় ফিজিকে যে কথাটা বলছে, হয়তো এই পার্সপেক্টিভ থেকেই এই ডিসিশনটা নিয়েছে গভর্নমেন্ট থেকে। স্যার এই জন্য বলছিলাম যে আগে থেকেই যদি আমাদের সিস্টেমটা থাকে যে হ্যাঁ এই এতগুলো পুকুর খোঁড়া যাবে বা যাবে না, তাহলে কিন্তু কৃষকরা আসলে লসের মুখে পড়ে না বা মানে সিস্টেমেটিক্যালি হয়। এক্স্যাক্টলি। হাফসা, তোমার জ্ঞাতাতে একটু বলি, আমি একটু তোমাকে এখানে অ্যাড করি। আমরা গত সম্ভবত 2 দিন হলো আমাদের ডিপার্টমেন্টে আমরা একটা ওয়ার্কশপে জয়েন করলাম। সেই ওয়ার্কশপটার নামই ছিল এরকম যে শিফট ইন এগ্রিকালচার নিয়ে আর কি, ট্রান্সফরমেশনটা নিয়েই। এবং সেখানে আমাদের ডিপার্টমেন্টের 2জন সিনিয়র শিক্ষক, জুলফিকার স্যার এবং হামাদুর রহমান স্যার, এবং একই সাথে কেজিএফ কৃষি গবেষণা ফাউন্ডেশন, তোমরা বোধহয় জানো, ঢাকায়, ওখানকার একটা টিম এবং একটা এনজিও মিলে বাংলাদেশের মোটামুটি কয়েকটা রিজিয়ন, যেমন ত্রিশাল, মুক্তাগাছা, ও পাশে তোমার হাওড় রিজিয়নটা, ইভেন তোমার খাগড়াছড়ি রিজিয়ন, এবং একই সাথে তোমার সাতক্ষীরা রিজিয়নটা, মোটামুটি যেসব এলাকায় ট্রান্সফরমেশনটা একটু বেশি হয় সেই সব এলাকারই কিন্তু তারা একটা অনেক প্রায় 2 কোটি টাকার একটা প্রজেক্ট, বুঝছো, তারা কিন্তু মানে ইনিশিয়েট করেছেন। মানে এইটা কিন্তু একদম তোমরা যে কথাগুলো বলছো এগুলোর উপরে, এবং তারা কিন্তু আলটিমেটলি এটার উপর বেসিস করে কতগুলো পলিসি দিবেন। আশা করছি তুমি যে হাফসা যে কথাটা বলছে, আমি মনে করি এই পলিসিটা ওই স্যাররাও দিতে পারবেন তাদের এই প্রজেক্টের মাধ্যমে। এবং ইয়েস, এবং তুমি যতটা বলেছো হাফসা, আমার মনে হয় ব্যালেন্সড ওয়েতে যদি আমরা এই ট্রান্সফরমেশনটা করতে পারি, তাহলে আমাদের যে নেগেটিভ বা ড্রব্যাক গুলো, যেটা কিনা আমাদের বাংলাদেশে, এটা শুধু এক্ষেত্রেই নয়, সব ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্লানিং এর অভাব থাকে, যে আমরা ফিউচার চিন্তা না করে হঠাৎ করে একটা পেলাম, এটা জি স্যার, সমস্যা হওয়ার পরে তারপরে এটা সমাধান করছি, কিন্তু আগে থেকে যদি আমরা একটা প্ল্যান থাকে তাহলে সমস্যায় পড়া লাগে। একদম স্যার, তোমার থটটা আমার দারুণ লেগেছে। আসলে যখন প্রবলেমটা কিছু করার থাকে না, এটা হচ্ছে আমাদের সমস্যা, এবং সেটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কিন্তু হয়ে থাকে। তো যাই হোক, আমার ভালো লাগলো তোমার এই পয়েন্টটা থেকে, যে অ্যাটলিস্ট আমরা যদি ব্যালেন্সটা এটা করতে পারি। আমরা যাই হোক অনেকগুলো কথা বলে ফেলছি, আমি জানি না আমার ক্লাসটা শেষ করতে পারবো কিনা। ওকে, সো যাই হোক, দেন আমরা বলছি যে টু হেল্প প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টিং দ্য ফ্যামিলি এন্ড ভিলেজ প্ল্যান। সো ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রেও ফ্যামিলি প্ল্যানিং, তারপরে ধরো যে আমি গতকালে হোল ফ্যামিলি অ্যাপ্রোচটা অনেকটাই এরকম আর কি। দেন ভিলেজ প্ল্যানস এর ক্ষেত্রে তাদেরকে কোঅপারেট করে এবং তাদেরকে যত ফ্যাসিলিটিস প্রোভাইড করা, এগুলা তাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ, সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য হয়তো ফ্যাসিলিটিস কিভাবে দিতে পারি, আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে ইনভলভ করতে পারি,
বা তাদেরকে এনকারেজ করতে পারি অন্যান্য প্রোগ্রামগুলোর সাথে যুক্ত হওয়া। এভাবেই তা কিন্তু তাদের করতে পারি। যাই হোক, এর বাইরেও আর কিছু তোমার অবজেক্টিভ আছে। আমরা বলছি তাদেরকে নলেজ দেয়া, টু প্রোভাইড নলেজ এন্ড হেল্প ফর বেটার ম্যানেজমেন্ট অফ ফার্ম এন্ড ইন্ডাস্ট্রিজ। প্রথম নলেজ দেই, দেন আমরা তাদেরকে নিজের ফুড নিজেই তৈরি কিভাবে তো মানে প্রডিউস করতে হয়, কিভাবে খাইতে হয়, যে ডিস্ট্রিবিউশন ইউটিলাইজেশনের কথাটা যেটা আসছিল গতকালকে, ওই কথাগুলো আমরা তাদেরকে জানাতে পারি। দেন বেটার সোশ্যাল, আমি অলরেডি সেটা বলেছি তোমাদেরকে, আমি বলছি না। তারপর হচ্ছে টু হেল্প রুরাল ফ্যামিলিজ ইন বেটার অ্যাপ্রিসিয়েশন। হ্যাঁ, তারপরে ওকে, এখানে একটা বিষয় আছে, এটা একটু তোমাদের সরি কোথায় গেল? To help rural families in better appreciation of SWOT in their village. তো এই SWOT SWOT এটা তোমরা জানো? SWOT এই নামটা শুনেছো আগে? আমরা বলি SWOT অ্যানালাইসিস, এই নামটা শুনেছো? SWOT অ্যানালাইসিস জি স্যার। বিজনেস প্ল্যানে ব্যবহার করা হয়েছে। কি কি ব্যবহার হয়েছে? হ্যাঁ, ইয়েস, এটা বিজনেস হোক আর যে কোনো প্রোগ্রাম হোক না কেন, যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা শর্ট যদি অ্যানালাইসিস করি, এখান থেকে আমরা আমার অপরচুনিটিস গুলো জানতে পারি এবং কোথায় কোথায় আমাদের প্রবলেম আছে, থ্রেট আছে, সেগুলো জানে আগে থেকে। ওই যে হাফসা যে কথাটা বললো, আমরা যদি আগে থেকে প্ল্যানটা করে ফেলি, তাহলে আমার প্রোগ্রামটা সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এটাকে বলছে না শর্ট অ্যানালাইসিস। ওকে, এই অনেকগুলো কথাই বলা আছে, আমি আসলে তোমরা পড়লে বুঝতে পারবা, আমি সেদিকে না যাই। আমি একদম আচ্ছা, অবজেক্টিভ ছিল কত প্রশ্ন? যতটুকু বললাম আর কি। আচ্ছা, যদি না থাকে তোমরা পরে প্রশ্নটা করতে পারবো আবার। আমি পরের টপিকটা একটু যাই। পরের টপিকটা হচ্ছে এরকম, পরের টপিকটা হচ্ছে স্কোপ অফ এক্সটেনশন, এগ্রিকালচার এক্সটেনশন। আমরা অবজেক্টিভের কথা বললাম, আমরা কিভাবে কাজটা করতে হবে। আমরা ওভারঅল অবজেক্টিভ হচ্ছে যে কৃষক ফার্মিং কমিউনিটি যেটা আছে সেটা ইকোনমিক্যালি, সোশ্যালি এবং কালচারালি ডেভেলপ করা, এবং এর ভিতরে আমরা কতগুলো স্পেসিফিক অবজেক্টিভস আমরা জানলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এগ্রিকালচার এক্সটেনশন যে কথা বলছি, এটা আসলে কোথায় কোথায় কোন কোন ভাবে কাজ করতে পারে, কোথায় কোথায় স্কোপ স্কোপ ফর স্পেস ফর অ্যাকশন স্কোপ। হ্যাঁ, যে আমরা বা অপরচুনিটি বলি আমরা, এগ্রিকালচার এক্সটেনশনকে আমরা কোন কোন কাজে বা কোন কোন ভাবে ইউজ করতে পারি, সেটা স্কোপ অফ এগ্রিকালচার এক্সটেনশন। আমি এই বিষয়গুলোতে যাব না, আমি সরাসরি কেলসি এন্ড হার্নি নামে যে ভদ্রলোক, ওনারা মোটামুটি 9টা এরিয়া দিয়েছেন যে এরিয়াতে কাজ করতে পারে, এবং এই ডায়াগ্রামটাই পড়াবো বেশি এই কোর্স মানে টপিকে। তো ডায়াগ্রামটা দেখো কি বলা আছে এখানে, স্কোপ অফ এক্সটেনশন, যে এগ্রিকালচারাল প্রোডাকশন ইনক্রিজ করা। তো প্রথম যে স্কোপ এক্সটেনশন, সেটা আমরা চাই কৃষকের প্রোডাক্ট মানে যে এগ্রিকালচার প্রোডাকশনটা আছে সেগুলো বেড়ে যায়, তাই না? তো এখানে আমরা কাজ করি, এখানে মানুষকে মোটিভেট করে, নতুন টেকনোলজি দেই, হ্যাঁ, দিয়ে আমরা মোটিভেট করে তাদেরকে তাদের প্রোডাকশনটা ইনক্রিজ করার চেষ্টা করি, সবসময় করে যাবো। এটা একটা স্কোপ। এরপরে যে স্কোপটা, এখন প্রোডাকশন হলো, হয়তো অনেক প্রোডাক্ট মানে প্রোডাকশন পেলো, কিন্তু সেটা প্রপার মার্কেটিং এর অভাবে তারা কিন্তু মানে যে তাদের যে লেবার মানে কস্ট যেটা, প্রোডাকশন কস্ট যেটা, ইনফ্যাক্ট সেটা তারা হয়তো পায় না। তোমরা জানো বিভিন্ন সময় দেখো পত্রিকায় ধানের দাম 400 টাকা, কিন্তু 1 মণ ধান মানে প্রডিউস করতে মোটামুটি প্রায় 500 টাকা পড়ে যায়। তো একজন কৃষক কেন ধান চাষ করবে, তাই না? হয়তো আমরা প্রচুর প্রোডাকশন পেলাম, কিন্তু এর মার্কেট প্রাইস যদি না থাকে, মার্কেটে যদি ডিমান্ড না থাকে, যদি না নিতে চায় লোকজন, তাহলে কি আমার এই মোটিভেশন দিয়ে তাদেরকে লাভ নেই। তাহলে একই সাথে এক্সটেনশন কোথায় কাজ করতে পারে, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এবং ইউটিলাইজেশন, এই ক্ষেত্রে কিন্তু এক্সটেনশন কাজ করতে পারে। তোমরা জানো যে রিসেন্টলি কিছু কিছু জায়গায় উপজেলাতে মার্কেট লিঙ্কেজ নামে একটা মানে একটা কি বলে প্রোগ্রাম চালু করেছে ডিআই। হ্যাঁ, এরপরে আমরা বলি ফার্ম গেট প্রাইস, যেটা অর্থাৎ ফার্ম গেট থেকে সরাসরি কনজিউমারের কাছে যাবে আর কি তাদের প্রোডাকশন। অনলাইন স্যার তারা ওয়েবসাইটও ডেভেলপ করছে বিপণন নামে, হয়তো কিছু কিছু ইদানিং হচ্ছে আর কি, ইয়েস, এবং সেটা হয়তো বা ডিআই করে দিতে, আমি জানি না, আমার এই বিষয়ে খুব একটা ইনফরমেশন জানা নেই। তারপরও ইয়েস, অনলাইন একটা বিজনেস হতে পারে। আমি বোধহয় কিছুদিন আগে আমার ফ্রেন্ড আরডি তে জব করে, তারা একটা ফেসবুকে অর্গানাইজেশন করেছে, যে তাদের এই প্রোডাক্ট মানে যে ইয়েগুলো আছে, বিভিন্ন প্রোডাক্ট গুলো আছে এগ্রিকালচার প্রোডাক্ট, সেগুলোকে মানে মোবিলাইজ করা, সেগুলোকে মানে ক্লায়েন্টের কাছে পৌঁছে দেওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল তারা। তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরকম কিছু হচ্ছে, এটা খুব ভালো একটা উদ্যোগ আমি মনে করি। তাতে করে কৃষকের প্রতি জাস্টিস করা, না হলে কিন্তু আসলে খুব কৃষক
আসলে সবচেয়ে নিগৃহীত একটা বাংলাদেশে যে সবসময় তাদেরকে আমরা পিছিয়ে রাখি, সেটা পলিটিক্যালি হোক আর সোশ্যালি হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক। যাই হোক, এক্সটেনশন এক্ষেত্রে কাজ করতে পারে মার্কেটিং ক্ষেত্রে। ফার্ম হোম ম্যানেজমেন্ট, আমি এই কথাটা অলরেডি এই যে হোল ফ্যামিলি অ্যাপ্রোচের মতোই অনেকটাই এই ক্ষেত্রে বলেছি। ওভারঅল কমিউনিটি আর রুরাল ডেভেলপমেন্ট, এটা তো অবশ্যই হয়। আমি যদি একজন কৃষককে ধরে আগাই, তাহলে আলটিমেটলি ওই এলাকার পুরো কৃষককে যখন আমার ডেভেলপমেন্ট হবে, আলটিমেটলি সেই কমিউনিটি বা তাদের রুরাল ডেভেলপমেন্টের বিষয়টা হবে। বেটার ফ্যামিলি লিভিং আমরা ইউথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করতে পারে। যে তোমরা যেন এন্টারপ্রেনারশিপ একটা টার্ম আছে, যে এখন কিন্তু প্রচুর ইউথ আছে যে যারা কিনা উদ্যোক্তা হচ্ছে, একদম শিক্ষিত। কারণটা এখানে অবশ্যই আছে যে চাকরি একটা বাজারে মন্দা আছে, যারা তোমরা জানো অনেক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করতে পারে। হ্যাঁ, এগ্রিকালচারাল ফার্ম দেয়া এবং এগ্রিকালচারের মধ্যে হাই ভ্যালু ক্রপের মতো কিছু জিনিস, এবং একই সাথে যদি আমরা সাথে লাইভ স্টকের দিকেও দুটো একসাথে করি, তাহলে কিন্তু আমার মনে হয় প্রচুর ইনকাম করা সম্ভব। ইউথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এক্সটেনশন এখানে কাজ করার সুযোগ থাকে। লিডারশিপ ডেভেলপমেন্টের তো এক্সটেনশন কাজ করেই। আমি তোমাদের বলেছি যে তোমার প্রিন্সিপাল পড়ানোর সময় লিডারশিপ ক্ষেত্রে ইভেন আমরা পলিসি মেকিং এক্সটেনশন কাজ করে থাকি মোটামুটি কতগুলো জায়গা, এবং এর বাইরেও আরো অনেক জায়গা আছে যেখানে এখানে এক্সটেনশন কাজ করতে পারে। বাট কোর কতগুলো জায়গা যেখানে এক্সটেনশন কাজ করে থাকে। এই হচ্ছে তোমার স্কোপ অফ এগ্রিকালচারাল এক্সটেনশন। যদি কোনো প্রশ্ন থাকে আমি একটু পরে নেই, আমি তার আগে নেক্সট যে ক্লাসটা ওইটাতে চলে যাই। আমি চাচ্ছিলাম যে আগামীকালকের মধ্যে তোমাদের ক্লাসটা শেষ করতে, আমার পার্টটা। আমি জানি না পারবো কিনা। পড়ানোর কিছু ওরকম কিছু সৌরভ শাহরিয়ার কি আছো ভাই? একটু মিউট করে নাও, নাকি তুমি এবার রেখে চলে গেছো? তৌহিদ সেম কেস। আচ্ছা, যাই হোক, ওরা যেখানে থাকুক ভালো থাকুক। আমরা এখন বাংলাদেশে এগ্রিকালচার এক্সটেনশন যেটা আছে তাদের মানে কারেন্ট যে সিচুয়েশনটা, সেটা একটু নিয়ে খুব দ্রুত একটু আলোচনা করবো। এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস ইন বাংলাদেশ সরাসরি যদি চাই, তো বাংলাদেশে এক্সটেনশন সার্ভিস প্রোভাইডার্স আছে, সেগুলোকে আমরা দুটি ক্যাটাগরিতে সাধারণত সাজাই। আমরা একটা কি বলি পাবলিক সেক্টর এক্সটেনশন বা পাবলিক এক্সটেনশন, আর একটা গভর্নমেন্ট এক্সটেনশন, আর একটা হচ্ছে তোমার নন মানে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর এক্সটেনশন যেটা, সেটাকে। তো পাবলিক বলতে আমরা যেটাকে বুঝি গভর্নমেন্ট একটা, না যে আমরা এগুলো কিন্তু বলছি পাবলিক সেক্টর। জুবাইদা নওশিন একদম শোনা যাচ্ছে না তোমার এটা ভয়েসটা কেন জানি। জুবাইদা নওশিন কিছু বলছিলা? এরকম কয়টা? তিনটা বানাইলাম। সেক্টরটা আছে বাংলাদেশে, সেটা দুটি ক্যাটাগরিতে ভাগ করে, একটা পাবলিক, একটা প্রাইভেট। এখন পাবলিক সেক্টর যে অর্গানাইজেশন গুলো আছে তারা কারা? বেসিক্যালি যে পাবলিক এক্সটেনশন সার্ভিস যারা দিয়ে থাকে, আমি গতকালকে তোমাদের কথা বলছিলাম যে মেইন স্ট্রিম এক্সটেনশন, অর্থাৎ শুধুমাত্র এক্সটেনশনে কাজ করে গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেগুলো কারা? ডিএলএস তোমাদের অলরেডি বলেছি। এবং এর পাশাপাশি আর কিছু অর্গানাইজেশন আছে যেগুলো মাল্টিপল সার্ভিস দেয়, শুধু এক্সটেনশন না, এর পাশাপাশি যেমন আমরা বিআরডিসির কথা বলি, তাদের মেইন কাজ হচ্ছে তোমার সিড মাল্টিপ্লিকেশন করা, মানে নতুন ভ্যারাইটি হলো সেটা সিড মাল্টিপ্লাই করা এবং সেটা সরবরাহ করা। এটা তো এরকম কিছু আছে, যেমন তোমার সিডিবি আছে, এসসি আছে, বিআরডিবি আছে। তো সেগুলোর মেইন কাজ এক্সটেনশন না, বাট তারা এক্সটেনশনের কাজগুলো করে থাকে, যেটা বলছি মাল্টিপল সার্ভিসেস এক্সটেনশন। দেন বলছি অ্যাকশন রিসার্চ এন্ড রিসার্চ প্রজেক্ট। কিছু রিসার্চ অর্গানাইজেশন আছে, বিআরআই, ব্রিক্স, তাদের মেইন কাজ হচ্ছে রিসার্চ করা, বাট এর সাথে সাথে ছোট্ট পরিসরে আমি বলছি যে পাইলট লেভেলে তারা কি করে থাকে, এক্সটেনশন সার্ভিসটা তারা দিয়ে থাকে।
এরপরে অ্যাকশন রিসার্চ কিছু, তোমরা বগুড়া আরডি এর কথা শুনেছো, তারপরে কুমিল্লা বার্ড বলে আমরা, হ্যাঁ, তো তারা কিন্তু অ্যাকশন রিসার্চ করে, অর্থাৎ একদম ফিল্ড পর্যায়ে ফার্মারদেরকে নিয়ে কাজ করে থাকে এবং সেটা রিসার্চ টাইপ কাজ, এবং এভাবেই তারা এক্সটেনশন করে থাকে। এই হচ্ছে তোমার পাবলিক সেক্টরে কতগুলো অর্গানাইজেশন যেগুলো কিনা এক্সটেনশন সার্ভিসটা বিভিন্ন ফর্মে দিয়ে থাকে। এখন পাবলিক সেক্টর এক্সটেনশনের মধ্যে আমরা মেইন স্ট্রিমের কথা চিন্তা করি, ক্রপ এগ্রিকালচারের ক্ষেত্রে ডিএইটা হচ্ছে মেইন স্ট্রিম এগ্রিকালচার এক্সটেনশন সার্ভিস প্রোভাইডার। এবং সেটা কি আমরা যদি একটু দেখি যে আসলে একটা হিস্টোরি আছে, হিস্টোরিটি কি সম্ভবত 70 এর আগে বাংলাদেশের রিসার্চ, এক্সটেনশন, এডুকেশন এবং ট্রেনিং এই সবগুলো একটা ডিপার্টমেন্টের আন্ডারে ছিল, যেটাকে বলা হতো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। এবং যখন অনেকগুলো ইউনিভার্সিটি হলো, তারপর অনেকগুলো রিসার্চ অর্গানাইজেশন হলো, তারপরে এক্সটেনশন অর্গানাইজেশন হবে, এরকম একটা পর্যায়ে তখন কি করা হয় যে প্রত্যেকটাকে আবার সেপারেট করে দেওয়া হয়, যে রিসার্চ গুলো আলাদা থাকবে, ইউনিভার্সিটি গুলো আলাদা থাকবে, অন্যান্য অর্গানাইজেশন ট্রেনিং গুলো আলাদা থাকবে, এরকম ভাবে। এবং ফাইনালি 1982 সালে এই 6টা অর্গানাইজেশন একসাথে হয়ে কিন্তু আজকের ডিএইটা হয়েছে, ডিরেক্টর অফ এগ্রিকালচার, দেন হর্টিকালচার, তারপর জুট প্রোডাকশন, টোবাকো, এই 6টা মিলে আর কি আমার আজকে যে ডিএইটা আমরা দেখতে পাই, সেটা মোটামুটি এই 6টা অর্গানাইজেশনের কম্বিনেশন। ওকে, এবং একটা অর্গানাইজেশন। যাই এই স্ট্রাকচার যদি চিন্তা করি, ডিএই তোমরা জানো, ঢাকা যাদের বাসা বা ঢাকা যারা যাও, ফার্মগেটের দিকে যদি কেউ যাও, সেখানে এই বিল্ডিংটা অনেক বড় একটা বিল্ডিং দেখতে পাবা, আমরা সেখানে ওটাকে বলা হয় খামার বাড়ি। এটা হচ্ছে তোমার ওই ডিএই এর হেডকোয়ার্টার, বাংলাদেশের এক্সটেনশনের যে মেইন স্ট্রিম অর্গানাইজেশন ডিএই, সেটা হেডকোয়ার্টার হচ্ছে এইটা। এবং এই মানে তোমার অর্গানাইজেশনাল লেভেলটাকে যদি আমরা কয়েকটা টায়ারে ভাগ করি, টায়ারটা এরকম যে হেডকোয়ার্টার ঢাকায়, রিজিওনাল অফিস আছে, এটা রিজিওনাল অফিসে বাংলাদেশের 14টা রিজিয়ন আছে, যেমন ময়মনসিংহ একটা রিজিয়ন, রংপুর একটা রিজিয়ন, রাজশাহী একটা রিজিয়ন, এরকম 14টা রিজিয়ন আছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কি আছে তোমার এর অফিস আছে, আমরা বলি ডিডি, ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার এক্সটেনশন। তারপরে প্রত্যেকটা উপজেলাতে অফিস আছে, এবং একদম প্রত্যেকটা উপজেলার মধ্যে যে কয়েকটা ইউনিয়ন থাকে, ইউনিয়নের মধ্যে যে ব্লক থাকে, প্রত্যেকটা ইউনিয়নে 3টা করে ব্লক থাকে, এগ্রিকালচারাল ব্লক। সেই ব্লক পর্যায়ে এর মানে এই শাখা আছে, মানে এর মানে কি বলে এক্সটেনশন এজেন্ট আছে, তাদেরকে আমরা বলি সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ডি এর একটা অর্গানাইজেশনাল লেভেলস, অর্থাৎ আমরা মোটামুটি এই 5টা টায়ারে এক্সটেনশন সার্ভিসটা দেওয়া হয়ে থাকে আর কি। এখানে আমি ডি এর ওয়েবসাইটটা দিয়েছি, তোমরা যদি ভিজিট করতে চাও করতে পারবা, দেখো www.da.gov.pt, তোমরা একটু দেখে আসতে পারো সেখানে। যাই হোক, এই হেডকোয়ার্টারে ডিএই যেটা, সেটা 8টা উইং এর মাধ্যমে সাধারণত পরিচালিত হয়। 8টা উইং গুলো আমি নামগুলো এখানে দিয়েছি, ক্রপ উইং, হর্টিকালচার উইং, ফিল্ড সার্ভিস। তোমরা এই ওয়েবসাইটে গেলেই দেখতে পাবো যে উইং লেখাই আছে, এখানে দেখো উইং কিন্তু সেখানে বলা আছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যে এক্সটেনশন সার্ভিসটার কথা বলি, সেই সার্ভিসটা আসলে এই 8টা উইং এর মধ্যে ফিল্ড সার্ভিস যে উইংটা আছে, সেই উইং এর মাধ্যমে কিন্তু এক্সটেনশন সার্ভিসটা বাংলাদেশের অন্যান্য জায়গায় দেওয়া হয় এবং সারা বাংলাদেশে দেওয়া হয়। এটা একটু মাথায় রেখো। ওকে, সো এক্সটেনশন সার্ভিসটা মোটামুটি 8টা উইং এর মধ্যে ফিল্ড সার্ভিস উইং এর মাধ্যমে সাধারণত দেওয়া হয় সারা বাংলাদেশে। এবং এর অন্যান্য যে উইং গুলো আছে, এক একটা টাইপ কাজ করে। যেমন প্ল্যান কোয়ারেন্টাইন উইং যদি আমরা চিন্তা করি, প্ল্যান কোয়ারেন্টাইন কি করে, দেশের বাইরে থেকে যদি কোনো মানে প্ল্যান্ট ম্যাটেরিয়ালস আছে, সেগুলো কোয়ারেন্টাইন করা। একসাথে তোমার প্ল্যান্ট প্রোটেকশনের ক্ষেত্রে আমরা যে পেস্টিসাইড উইং, এই যে কোম্পানিগুলো আছে এবং ডিলার্স আছে, সেগুলোর ক্ষেত্রে তারা আমরা মানে এক্সটেনশন অফিসার যারা আছে বা এক্সটেনশন পার্সন, তারা এটা নিয়ে ডিল করে। হর্টিকালচারাল ক্রপ নিয়ে ডিল করে হর্টিকালচার উইং। সেই রকম এক্সটেনশন ফিল্ড সার্ভিস উইং এর মাধ্যমে এক্সটেনশন সার্ভিসটা দেওয়া হয় সারা বাংলাদেশে। আচ্ছা, আমি একটু যেটা বলছিলাম যে রিজিওনাল অফিস, বা দেখো 14টা রিজিয়ন আছে, তুমি জানো কোন রিজিয়নের মধ্যে পড়ো দেখে নাও। ঢাকা আছে, ময়মনসিংহ, বরিশাল, যশোর, এরকম ভাবে দিনাজপুর রিজিয়ন, বগুড়া রিজিয়ন, 14টা রিজিয়ন আছে। আমি তোমাদের স্লাইডগুলো দিয়ে দেবো, তোমরা পরে জেনে নিও, সমস্যা নেই। ও, এখানে একটা জিনিস খেয়াল হতো, আমি ভুলে গেছি, কয়েকটা স্পেলিং হয়তো বা চেঞ্জ হয়েছে, যেমন কুমিল্লা, তারপরে বগুড়া, হ্যাঁ, সম্ভবত চিটাগাং, চট্টগ্রাম হয়ে গেছে, এখন যশোর। তোমরা একটু যখন এটা নিবা, তোমরা নিজেরা একটু স্পেলিং গুলো ঠিক করে নিও, হ্যাঁ, এটা তোমাদের কাছে একটু রিকোয়েস্ট থাকলো। ডিএর মানে মেইন এক্সটেনশনের পাশাপাশি আর কিছু অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন যেগুলো ডিএর আন্ডারে থাকে, যেমন হর্টিকালচার সেন্টার। তোমরা যদি জেলা শহরে কারো বাসা হয়, তোমার প্রত্যেকটা জেলায় দেখবে একটা হর্টিকালচার সেন্টার আছে। তোমরা জি স্যার, গিয়েছিলাম। এবং আমার বিএ এর ফার্স্ট গ্রেডে কিন্তু একটা কি আছে, হর্টিকালচার সেন্টার আছে, হর্টিকালচার সেন্টার। এবং একই সাথে কি আছে, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, এটা ডিএর আন্ডারে, এটিআই বলি আমরা।
সিলেটে আছে, গাইবান্ধায় আছে, অনেক জায়গাতে আছে, সম্ভবত ষোলোটা আছে এরকম প্রতিষ্ঠান। এবং তোমাদের অথবা সমসাময়িক কোনো ফ্রেন্ড যদি কৃষিতে ডিপ্লোমা করে, এই এটিআই গুলা কিন্তু কৃষি ডিপ্লোমা দেয়, সেটা সরকারি, এবং প্রাইভেট কিছু ডিপ্লোমা আছে সেটা আলাদা, কিন্তু এই কৃষি বিষয়ক ডিপ্লোমা দেয় সাধারণত এই এটিআই গুলা। তারপরে নাটা আছে, যে এগ্রিকালচার তোমরা এখানে যদি বিসিএস ক্যাডার হও বা সায়েন্টিস্ট হও, নাটাতে তোমাদের ট্রেনিং হবে, এটা ডিএই রাখবে। আচ্ছা, তো এই হলো তোমার পাবলিক সেক্টর এক্সটেনশন, যেটা আমরা বিশেষত ডিএই সম্পর্কে আলোচনা করলাম। প্রাইভেট সেক্টর এক্সটেনশন যদি কথা বলি, তারা কারা কারা এই সার্ভিসটা দিয়ে যায় বা দিতে পারে? একটা হচ্ছে তোমার এনজিও, যারা যেগুলো আছে রিজিওনাল বা ন্যাশনাল যাই হোক না কেন, তারা দিয়ে থাকে। ইন্টারন্যাশনাল এনজিও, আমরা আইএনজিও বলে থাকি, তারাও এক্সটেনশন সার্ভিস বিভিন্ন ফর্মে দেয়। প্রাইভেট এবং কমার্শিয়াল কোম্পানিজ যেগুলো আছে, প্রাইভেট কোম্পানি যেগুলো আছে, সেগুলো কিছু কিছু পরিসরে এক্সটেনশন সার্ভিস দিতে পারে। তারপরে বিভিন্ন ডোনার, যে ইন্টারন্যাশনাল ডোনার আছে, তারা হয়তো ডিরেক্টলি করে না, ইনডাইরেক্টলি কিন্তু তারা এক্সটেনশনের কাজও করে থাকে কিছু কিছু ক্ষেত্রে। এবং পিপিপি বলি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এবার এই ফর্মে কিন্তু এক্সটেনশন সার্ভিসটা বিভিন্ন ফর্মে দেওয়া হয়। এখন এনজিও তোমরা জানো, যেমন গতকাল কেউ বলছিলাম তোমার কিনা ইনভেস্টমেন্ট আছে, ব্র্যাক আছে, আশা, তারপর টিএমএসএস, আরডিআরএস, অনেকগুলো, এর বাইরে অনেকগুলো আছে আরো অর্গানাইজেশন। সেগুলো কি করা হয়, তাদের মেইন যে কাজ আছে, মেইন কাজ হয়তো করে মাইক্রো ক্রেডিট বা ট্রেনিং, এর পাশাপাশি কিছু কিছু পরিসরে তারা এক্সটেনশন সার্ভিসটা দিয়ে থাকে। ওকে, এগুলো হচ্ছে তোমার এনজিও এর কথা বলছি। দেখো, আমি বলছি যে এনজিও মেইন কাজটা হতে পারে তোমার মাইক্রো ক্রেডিট হতে পারে, যে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট বা ট্রেনিং, আইজিএ, হ্যাঁ, তারপরে মার্কেট লিঙ্কের সাপোর্ট, এগুলো তাদের মেইন কাজ। এবং এর পাশাপাশি এক্সটেনশনটা, যদিও বা ট্রেনিংটাও একটা এক্সটেনশনের কম্পোনেন্ট, হ্যাঁ, বা মার্কেট লিঙ্কেজও এক্সটেনশনের কম্পোনেন্ট হতে পারে। এই হচ্ছে তোমার কতগুলো এনজিও যারা কিনা তোমার এক্সটেনশন সার্ভিস দিয়ে থাকে। আমি ক্যারেক্টারিস্টিক্স অলরেডি আমি এটা বলে ফেলছি, আমি যাচ্ছি না দিকে। আইএনজিওর কথা যেগুলো বললাম, যে কেয়ার বাংলাদেশ, তোমার নাম শুনে থাকবা, কেয়ার কিন্তু একটা ইন্টারন্যাশনাল এনজিও। আচ্ছা, তার আগে ব্র্যাকটাও কিন্তু আজকাল এটা একটা এখন ন্যাশনাল পর্যায়ে নেই, ব্র্যাকটাও কিন্তু এখন ইন্টারন্যাশনাল এনজিও হয়ে গেছে, তোমার কথা জানো। মোটামুটি আমি যদি ভুল না করি, সম্ভবত 12টা দেশে ব্র্যাকের কার্যক্রম আছে। এবং 2-3 বছর আগে রিপোর্ট আমি দেখেছি, ব্র্যাক হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 আইএনজিও হয়েছিল, একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কিন্তু তারা। ব্র্যাকের জন্ম কিন্তু বাংলাদেশে, তুমি জানো, তাই না? যাই হোক, তো ব্র্যাকও কিন্তু একটা আইএনজিও আছে এখন। কেয়ার বাংলাদেশ আইএনজিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তোমার যদি আমি যত অনেক জায়গায় আছে বাংলাদেশে, বাদে যে মুক্তাগাছা যারা যাদের বাড়ি থাকে, তোমার চান্দা এখানে আছে। প্র্যাকটিক্যাল অ্যাকশন, কারিতাস, আমি দেখেছি মধুপুরে কারিতাসের শাখা একটা দেখেছিলাম। কারিতাস একটা আইএনজিও। তো আইএনজিও এরা কিন্তু বিভিন্ন ভাবে কি করে থাকে, যেমন ওয়ার্ল্ড ভিশনের কথা যদি বলি, ওয়ার্ল্ড ভিশন কি করে, এর সাথে দুস্থ শিশুদের নিয়ে কাজ করে থাকে। তো ওই কাজ করতে পারে বিভিন্ন এক্সটেনশন। আসলে এক্সটেনশন মানেই হচ্ছে কি কাজ, তখন তোমার ট্রেনিং রিলেটেড কাজ করবা, মোটিভেশন রিলেটেড কাজ করবা, ওইগুলো কোনো না কোনো এক্সটেনশনের কাজ, ওইটাই এক্সটেনশন বলি। যাই হোক, এই আইএনজিও গুলো কি করে থাকে, তোমার বিভিন্ন ফর্মে এক্সটেনশন করে থাকে বাংলাদেশে। ইন্টারন্যাশনাল যে ডোনার আছে, ডোনাররা সাধারণত ডিরেক্টলি হয়তো বা করে না, বাট কোনো প্রজেক্টের মাধ্যমে তারা কাজগুলো, এক্সটেনশনের কাজগুলো করে থাকে। যেমন যে আমরা সিডা বলি, ডানিডা বলি, ইউএসএইড, ডিফিড বা ইউকেইড বলি, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, ডব্লিউপি, এগুলো তোমরা জানো হয়তো না, সবাই তো জানার কথা এগুলো। এফএও আছে, ইউএনডিপি, এগুলো হচ্ছে ডোনার অর্গানাইজেশন এবং পার্টনার, যেগুলো বাংলাদেশের হয়তো বা কোনো একটা গভর্নমেন্ট প্রজেক্টের সাথে ইনভলভ হয়ে তারা কি করে থাকে, এই এক্সটেনশন সার্ভিসটা দিয়ে থাকে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে প্রাইভেট কোম্পানির কথা বলি। কয়েকটা নাম এখানে দিয়েছে, যেমন লাল তীরের নাম তোমার অনেক শুনবা, এসিআই অনেক শুনবা, সুপ্রিম সিট, বাজারে গেলে এই সিট গুলো। তোমার যদি আশেপাশে কোনো ডিলারের দোকানে যাও, পেস্টিসাইড ডিলার বা সিট ডিলার, তোমরা অহরহ এগুলো বেশি দেখতে পাবা। যাই হোক, এগুলো কিভাবে কাজ করে, যেমন সুপ্রিম সিট, লাল তীর আছে, সরি, কিভাবে এক্সটেনশনের কাজ করে। ধরো তারা নতুন একটা ভ্যারাইটি ডেভেলপ করলো, তোমরা জানো যে এই প্রাইভেট কোম্পানিগুলো তাদের নিজস্ব রিসার্চ ল্যাব আছে, তারা নিজেরাই কিন্তু ডেভেলপ করে নতুন টেকনোলজি, বুঝতে পারছো? তারা কিন্তু যে বাড়ি বা এগুলোর উপর ডিপেন্ড করে নিজেরাই, ওয়েল এস্টাবলিশড ল্যাব আছে তাদের আর কি। যাই হোক, ধরো নতুন একটা টেকনোলজি ডেভেলপ বা সিট বা ভ্যারাইটি ডেভেলপ করলো, এবং সেটা তাদের মার্কেটিং করতে হবে। তুমি প্রাইভেট কোম্পানির মার্কেটিং একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস নাকি? তোমরা হয়তো অনেকেই তোমাদের ফ্রেন্ডরাই দেখবা যে হয়তো প্রথম দিকে মার্কেটিং এ জব করবে, যদিও আমি এটা খুব বেশি প্রিফার করি না এবং ডিসকারেজ করি, খুব কষ্টের কাজ এবং এটা অন্যরা কাজ করবে, এটা তোমরা না। যাই হোক, এই মার্কেটিংটাই ওয়ান কাইন্ড অফ এক্সটেনশন। কি করে তারা বিভিন্ন সিট ডিলার্স এর কাছে মোটিভেট করে সিট
গুলো দেয় এবং একই সাথে কৃষকের জমিতেও তারা কিন্তু কি করে এটা ডেমো করে, হ্যাঁ ডেমো করে দেখায় যে ভাই দেখেন এই প্রোডাকশন হচ্ছে, আপনারা এই প্রোডাকশন দিতে পারেন। সো এই প্রাইভেট কোম্পানি গুলো কি করে তোমার এইভাবেই এক্সটেনশনের কাজগুলো করে যায়। পিপিপি আমার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটা অ্যাপ্রোচ। বোথ প্রাইভেট এবং পাবলিক অর্গানাইজেশনকে একসাথে করে আমরা এইগুলো করে থাকি, বিভিন্ন প্রজেক্ট করে থাকি। তো যেমন একটা এক্সাম্পল আমি নিয়েছি, ফুড সিকিউরিটি প্রোগ্রাম ময়মনসিংহ শেরপুর প্রজেক্ট। এটা ডোনার হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশনস। ইমপ্লিমেন্ট করেছে DAE, আর ম্যানেজমেন্ট সাপোর্ট হচ্ছে সিকাল, ওটা হচ্ছে একটা লোকাল অর্গানাইজেশন, এবং এটার সাপোর্ট মনিটরিং ইভালুয়েশন করেছিল BAU, হ্যাঁ আমাদের ইউনিভার্সিটিটাকে মনিটর করেছিল। তো এখানে মোটামুটি 4টা স্টেক হোল্ডার একসাথে হয়ে এই প্রোগ্রামটা, এই প্রজেক্টটা রান করেছিল। এটাকে বলি আমরা পাবলিক প্রাইভেট। এই প্রজেক্টের মাধ্যমে কি করা হয়তো যেহেতু ফুড সিকিউরিটি বিষয় আছে, হয়তো বা তাদেরকে নতুন ভ্যারাইটির সবজির ভ্যারাইটি দেওয়া হতো, চাষ করতে হতো, তারপরে খাওয়ার পর আমরা হয়তো বা ডাটা কালেকশন ক্যাসেট করতাম যে এখন ফুড সিকিউরিটি অবস্থাটা কিরকম, এরকম হয়তো আমি ভিতরে তো জানি না বিষয়টা, বাট এরকমই ছিল আর কি। হ্যাঁ, তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPPর মাধ্যমে বাংলাদেশে এক্সটেনশন সার্ভিস দেওয়া হয়ে থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের একটা ওভারভিউ যে আমরা কিভাবে এক্সটেনশন সার্ভিস দিতে, কারা কারা দিতে পারে এবং টু সাম এক্সটেন্ট কিভাবে তারা দিতে পারে আর কি। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকে আমার ক্লাস। আশা করি কালকে ক্লাসটা শেষ করে দিতে পারবো, আমি জানি না পারবো কিনা, তবে চেষ্টা করবো। আজকের ক্লাসের উপর অবজেক্টিভস, দেন স্কোপ এন্ড ফাইনালি প্রেজেন্ট স্ট্যাটাস অফ এক্সটেনশন বাংলাদেশ, এই 3টা টপিকের উপর তোমাদের কোনো প্রশ্ন বা কোয়েরি আছে কিনা? স্যার, এক্সটেনশনের উপর রিসার্চ এরিয়াটা কিরকম, মানে অন্যান্য ফিল্ডের মতোই বা কোন ইনস্টিটিউশনের আন্ডারে করা হয়? এক্সটেনশনের যে বিষয়টা অন্যান্য রিসার্চের থেকে ডেফিনেটলি একটা ডিফারেন্ট কি হবে, তুমি যদি BRID এইগুলোতে রিসার্চ করো, বেসিক্যালি তাদের রিসার্চ গুলো ল্যাব বেসড। বা আমি তো বাংলাদেশের ক্ষেত্রে, আমাদের ইউনিভার্সিটি পার্সপেক্টিভ থেকেই যদি বলি, অ্যাগ্রোনমি বলো, তারপরে জেনেটিক্স বলো, প্যাথোলজি বলো, এন্টোমোলজি বলো, বা অন্যান্য হাজবেন্ডারি বিষয়গুলো বলো, মোস্টলি কিন্তু তারা ল্যাব বেসড রিসার্চ করে থাকেন। অর্থাৎ কোনো একটা স্পেসিফিক নিয়ে আসলো, সেটার উপর গবেষণা করা, বা ফিল্ডে বলতে যেমন অ্যাগ্রোনমি ফিল্ডে আছে সেখানে কাজ করে। বাট আমাদের এক্সটেনশন আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি বিহেভিয়ারাল সায়েন্স বা অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্স বলে থাকি। মানে হচ্ছে কি, এটা মানুষকে নিয়ে ডিল করা, মানুষকে নিয়ে সার্ভে করা, তাই না? এখন আমাদের কাজটা হচ্ছে সার্ভে টাইপ, অর্থাৎ আমরা কৃষককে নিয়ে তাদের সোশিও ইকোনমিক হতে পারে, তাদের বিভিন্ন আসপেক্ট, লাইভলিহুডের বিভিন্ন আসপেক্ট নিয়ে আমরা রিসার্চ করে থাকি, এবং সেটা তাদেরকে একদম কৃষকের বাড়িতে গিয়ে তাদের ডাটা নিয়ে তাদের উপর রিসার্চ। বুঝতে পারছো? এইটা হচ্ছে তোমার অ্যাপ্রোচ আর কি এক্সটেনশন রিসার্চের ক্ষেত্রে। এবং কারা করে এক্ষেত্রে এক্সটেনশন রিসার্চ গুলো কারা করে? প্রথমত হচ্ছে এক্সটেনশন রিসার্চ করে থাকে বিভিন্ন ইউনিভার্সিটির যারা এক্সটেনশন ফ্যাকাল্টিজ আছে তারা করে থাকে, এটা একটা। সেকেন্ড হচ্ছে তোমার যে অ্যাকশন রিসার্চের যে কথাগুলো বললাম, আমি বললাম তোমার যে RD এর কথা বললাম, বার্ড এর কথা বললাম, তারা কিন্তু মোটামুটি এক্সটেনশন ওরিয়েন্টেড রিসার্চ করে থাকেন। অ্যাকশন রিসার্চ অর্থাৎ ওই যে ফিল্ডে গিয়ে কৃষককে নিয়ে আর কি রিসার্চ করা, হ্যাঁ, সেটা সেই অর্গানাইজেশন গুলা তোমার এই রিসার্চ গুলো করে থাকে। DAE সাধারণত এক্সটেনশন সার্ভিস প্রোভাইড করে, বাট তাদের কিন্তু জুরিসডিকশন নেই, তারা যেহেতু রিসার্চ করার ইয়ে রাখে না। তারপর কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা স্বপ্রণোদিত হয়